শুধু দর্শক মণ্ডলী, অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। কারণ বইয়ের মাস চলে এসছে, ফেব্রুয়ারি মাস। সারা বছরই বই পড়ি আমরা, বইয়ের সঙ্গে থাকি, তারপরেও ফেব্রুয়ারি মাসকে, ভাষার মাসকে আমরা বিশেষ চোখে দেখি। আমাদের লেখকদের জন্য, পাঠকদের জন্য, প্রকাশকদের জন্য, সবার জন্য এই মাসটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস। এবং এই গুরুত্বপূর্ণ মাসে বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টকে আমরা খুব গুরুত্বপূর্ণ একজন মানুষকে ডেকেছি। ইনফ্যাক্ট তার নাম বললেই আপনারা সবাই চিনে যাবেন। আমাদের এই সময়ের, এই প্রজন্মের তরুণদের সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয় লেখক, আমি বলতে চাই জনপ্রিয়তম লেখক সাদাত হোসেন। শুভকামনা সাদাত। থ্যাংক ইউ। বইমেলা দিয়েই শুরু করি। যে বইয়ের মাস, এক অর্থে তো এটা আপনারও মাস। হ্যাঁ, এটা আমি বলতে পারি। আপনার প্রস্তুতি, আপনার এইবারের মেলার প্রসঙ্গে দিয়ে শুরুটা করি। বই মেলা আসলে লেখকদের জন্য একটা উৎসব, আর আমার জন্য সেটা আরো বেশি উৎসব নানা কারণেই। সেটা অনেক ক্ষেত্রে মানে প্রথমত তো সেটা একটা মানসিক প্রশান্তির জায়গা। মনে হয় যে বইমেলা যেদিন, সেই দিনটা হয় মনে হয় আবার বইমেলা হবে। সেই দীর্ঘ মানে ওই এক একটা দিন মনে হয় এক একটা বছর, আর শেষের দিকে সেগুলো আরও বাড়ে। হ্যাঁ, তো সেই দীর্ঘ প্রতীক্ষার প্রহর যখন ফুরায়, তখন যে আনন্দটা, সেই আনন্দ নিয়ে অপেক্ষা করছি, এটা যেমন একইভাবে সত্যি। অন্যদিকে আমার জন্য যেটা বলছিলাম যে আরও একটা কারণে, কারণ সেটা বস্তুগত কারণ, সেটা হচ্ছে আমি যেহেতু প্রফেশনালি লেখালেখি ছাড়া অন্য কিছু করি না, এবং লেখালেখির উপরে আমার জীবন জীবিকা নির্বাহ করি। সো ওই জন্য বইমেলাটা আমার জন্য ওই দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ, দুই দিক থেকেই। আমার এখানে একটা ব্যক্তিগত প্রসঙ্গ মনে পড়ছে, অনেক আগের কথা, আপনার মনে আছে কিনা জানি না। একটা বিজ্ঞাপনী সংস্থায় আমি যোগ দিলাম, এবং তার 2-3 দিন পরেই আপনি ওই সংস্থাটি ছেড়ে দিলেন। এবং আমার এখনো স্পষ্ট মনে আছে, এটা বোধহয় আরো 10-12 বছর আগের কথা, যে আমি বললাম যে আপনি চলে যাবেন কেন, থাকেন, আমরা একসঙ্গে কাজ করব। আপনি বলেছিলেন যে না ভাই, আমি লেখালেখিটাকেই নিতে চাই। তার মানে আপনি অনেক আগে থেকেই এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিলেন? খুবই ভালো প্রশ্ন ভাইয়া। এখনো আমার কাছে মনে হয় যে আমি খুবই দুঃসাহসী একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সেই সময় সিদ্ধান্তটা নেওয়ার পেছনে হয়তো কিছু বোঝাপড়া কাজ করেছিল, কিন্তু সেটি আসলে ঠিক কতটা মানে সাবস্ট্যান্টিভ ছিল সেটা আমি আসলে এখন একটু কনফিউজ। আমার কাছে মনে হচ্ছে, আমি অনেক সময় হয় না যে আমরা মানে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, তখন হয়তো বুঝি না যে এটা কতটা দুঃসাহসী ছিল। তো একটা ব্যাপার হচ্ছে কি, মানে আমি অ্যানথ্রোপোলজিতে পড়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো পাশ করার পরে আমি অনেক ধরনের চাকরি করেছি, অনেক ধরনের, ধরেন টেলিভিশন চ্যানেল, পত্রিকায় সাংবাদিকতা, এনজিও, নানান কিছুতে, অ্যাডভার্টাইজিং এজেন্সি। কোথাও চাকরি করতে গিয়ে আমি কোনো মানসিক শান্তি পাচ্ছিলাম না। আমি হয়তো 4 মাস 5 মাস করেছি, করার পর মনে হচ্ছে যে দিস সেক্টর ইজ নট ফর মি। দেন আমাকে হচ্ছে মনে হচ্ছে তখন আমাকে ওইটা কাজ করলে মনে হয় ভালো হবে। সেখানে গেছি, গিয়ে তারপর মনে হয়েছে যে না, আমি আসলে এখানেও ফিট না। তখন একটা জিনিস আমার মাথায় খুব স্টাক করে, সেটা হচ্ছে গ্ল্যাডিয়েটর সিনেমা। তখন আমি দেখি, তখন গ্ল্যাডিয়েটর সিনেমায় ম্যাক্সিমাস থাকেন রাসেল ক্রো, আপনার রোমান সেনাপতি। তো রাসেল ক্রোর একজন ভৃত্য থাকে, ভৃত্যর নাম থেকে সিসিরো। তো একদিন রাসেল ক্রো তাকে জিজ্ঞেস করে সিসিরোকে যে, সিসিরো অ্যাকচুয়ালি হোয়াট আর ইউ ডুইং ইন ইউর লাইফ? তখন সিসিরো না সুন্দর একটা উত্তর দেয়। সে বলে যে সামটাইমস উই ডু হোয়াট উই লাভ টু ডু আর হোয়াট উই ওয়ান্ট টু ডু, বাট রেস্ট অফ আওয়ার লাইফ উই ডু হোয়াট উই হ্যাভ টু ডু। আমাদের জীবনে খুব অল্প একটা সময় আমরা সেই কাজটা করতে পারি যে কাজটা করতে আমরা ভালোবাসি কিংবা পছন্দ করি, কিন্তু বাকিটা জীবন আমাদের সেই কাজ করতে হয় যে কাজটা করতে আমরা বাধ্য। ওই জিনিসটা আমার খুব স্টাক করে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি লেখালেখিটাই একমাত্র করতে পারি এবং ভালোবাসি। তো যেহেতু সেটা নিয়ে আমার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আমার লেখা পাঠককে পড়াতে আমি পারবো, এবং পাঠক আমার লেখায় অনেকটা মানে আটকে থাকেন, এবং আমার ভিতরে ততদিন একটা আত্মবিশ্বাস গ্রো করেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি ঝুঁকিটা নেই, যে কাজটা করতে আমি ভালোবাসি, এবং আমার মধ্যে একটা আত্মবিশ্বাসও তৈরি হয়েছে। ধরেন দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমাদের সক্ষমতা, আরটা হচ্ছে স্বাদ। ধরেন আমার গান গাইতে ইচ্ছে করছে, এটা হচ্ছে আমার কি স্বাদ। এখন আমার গলায় সুর নাই, এটা হচ্ছে আমার সক্ষমতা বা অক্ষমতা। এখন আমি যদি আমার ইচ্ছে করছে বলেই গানকে আমি পেশা হিসেবে নিতে যাই, কিন্তু আমার গলায় সুর নাই, তাহলে তো হবে না। আমার দুইটাই থাকতে হবে, একটা হচ্ছে সক্ষমতা, একটা হচ্ছে স্বাদ, মানে স্বাদ আর সামর্থ্যের সংযোগ থাকতে হবে। তো আমার তখন মনে হয়েছে যে আমি কাজটা করতে ভালোবাসি, এবং কাজটা করার সক্ষমতা আমার আছে, সেটি আমি ততদিনে উপলব্ধি করতে পেরেছি। এবং তখন আমি এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তটা নেই, এবং
এখন পর্যন্ত এসে মনে হয়েছে যে আমি আসলে সঠিক সিদ্ধান্তটা নিয়েছিলাম, কারণ আমি পৃথিবীতে সম্ভবত এই একটা কাজ, এই কাজটাকে আমি শতভাগ ভালোবেসে করি, এবং এটা আমার একইভাবে বলা যায় যে কাজ, একইভাবে বলা যায় বিনোদন, একইভাবে বলা যায় মনের খোরাক। সেটা আমি করতে পেরেছি এবং উপার্জনের উপায় সবকিছুকে এক জায়গায় আনতে পেরেছি। এইটা ঠিক কোন পয়েন্টে এসে মনে হলো যে আমি মানে আমার নিজের অভিজ্ঞতা যদি বলি, যে আমি প্রায় 20 বছর লেখালেখি করার পর আমার মনে হয়েছে যে আমি শুধু লিখবো আর কোনো কাজকর্ম করব না। তো আপনার তো সেটা খুব অল্প বয়সে উপলব্ধিটা হলো, এইটা একটা দিক। আরেকটা দিক আমি যদ্দূর জানি যে আপনি একজন আলোকচিত্র শিল্পী ছিলেন, এবং আপনার প্রথম বই আমার এখনো মনে আছে, ছবির গল্প ছবি, সেটা আমার চোখের সামনেই প্রথম কপিটা আসলো। তো সেই অর্থাৎ আলোকচিত্র শিল্পী সাদাত কখন আসলে সিদ্ধান্তে চলে আসলো যে না আমি এটা পারি, কিসের ভিত্তিতে এলো? আচ্ছা, এটা গল্পটা খুব ইন্টারেস্টিং ভাই। সেটা হচ্ছে আমাদের সারা জীবন অনেক ধরনের অবস্ট্যাকল ফেস করতে হয়। তো আমি বেড়ে উঠেছি বাংলাদেশের খুবই প্রত্যন্ত একটা গ্রামে, মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে, এবং আমি যেই সারাউন্ডিংসে বড় হয়েছি সেই সারাউন্ডিংসটা প্রচলিত অর্থে খুব একটা মানে এডুকেটেড সারাউন্ডিংস ছিল না, মানে ওরকম। আর তারপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পড়াশোনা মানে যতটুকু যা ছিল পাঠ্য বই পড়ার চর্চা, তার বাইরে যে কোনো বই পড়া যেতে পারে এই ধরনের কোনো কনসেপ্টই সেখানে ছিল না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি খুবই মার্জিনাল একটা ফ্যামিলিতে বেড়ে উঠি। তো ওইখানে বসে আমার আসলে পড়াশোনা বা লেখালেখির প্রতি আগ্রহ তৈরি হওয়াটা একটু দূর হয়েছিল। তো এটা অনেক বড় গল্প, পরে কোনো সময় সুযোগ হলে বলবো। তো আমি তখন থেকে লেখালেখির প্রতি আমার এক ধরনের আগ্রহ হয়। আমার বাবা আমার মায়ের জন্য শাড়ি নিয়ে আসতেন, সেই শাড়ির ভেতরে আগে আমার মনে আছে যেরকম নিউজ প্রিন্ট কাগজ পত্রিকা থাকতো, খবরের কাগজ থাকতো, সেই খবর কাগজ আমি জমায় রাখতাম পড়ার জন্য। সেগুলো পড়ে আমি দেখতাম যে ওই যে রুকনুজ্জামান খানের সম্ভবত কচিকাচার আসর নামে একটা দাদা ভাইয়ের, হ্যাঁ, তো ওইটা দেখে দেখতাম যে বাচ্চারা ওখানে লিখতেছে, তারপরে হচ্ছে তারা ছবি আঁকতেছে। তো তখন আমার মধ্যে খুব মন খারাপ হতো। আমি ক্লাস 4 এখানে 4 বাচ্চাদের লেখা ছাপা হচ্ছে না, আমার লেখা তো কোনো ছাপা হবে না। এগুলো অনেক গল্প আছে। তো যেটা হয় যে এই যে অল্প অল্প আমি লিখতে গিয়ে একটা মজার ঘটনা ঘটলো। সেটা হচ্ছে যে প্রথমত আমাদের ফ্যামিলির কেউ কখনো চায়নি যে আমি লেখালেখি করি, চারপাশে কেউ সেভাবে কখনো কোনো প্রেজ করেনি। কিন্তু যখন স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো না যে এর সময়, তখন ছেলেমেয়েরা যখন কবিতা বলতো বা জারি গান বলতো বা ছড়া বলতো কম্পিটিশনে, তখন হঠাৎ করে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। একটা ছেলে এসে আমাকে বললো, না যেন মেয়ে, যে আপনি আমাকে একটা কবিতা লিখে দেন। না জানি আমি নিজে একটা কবিতা আবৃত্তি করি। সেই কবিতাটা ছিল আমাদের স্কুলের গুণগান নিয়ে, ছন্দ মিলিয়ে, অন্তমিল মিলিয়ে, এবং সেখানে প্রত্যেকটা টিচারের নাম ছিল। খুব স্বাভাবিকভাবে এটা কাস্টমাইজড কবিতা। হ্যাঁ, সবাই তো মানে প্রতিষ্ঠিত লেখকদের কবিদের কবিতা পড়েন। তো যেহেতু স্কুলের গুণগান ছিল, শিক্ষকদের গুণগান ছিল, শিক্ষকরা আমাকে ফার্স্ট বানিয়ে দিলেন। ঠিক আছে, খুব স্বাভাবিক, এটা তাদের কাছে একটা অভিনব ব্যাপার ছিল। এখন পরের বার যখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো, সব ছেলেমেয়েরা আমার কাছে আসছে, আমাকে একটা কবিতা লিখে দেন, আমাকে একটা জারি গান লিখে দেন, আমার একটা ছড়া লিখে দেন। ঠিক আছে, তো ওই করতে করতে মোটামুটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লো যে হ্যাঁ, ও লেখালেখি করে। তো সেটা পছন্দ হোক আর ভালো হোক আর খারাপ হোক, সেটা বোঝার মানে ওই সক্ষমতা হয়তো অনেকেরই ছিল না, কিন্তু অনেকেই প্রশংসা করতেন, অনেকে খারাপ বলতেন। কিন্তু আমার মধ্যে একটা ব্যাপার ছিল, আমি খুব সহজেই মানুষের মন্তব্য দ্বারা প্রভাবিত হই না। সেটাকে ভালো বললেও না, খারাপ বললেও না। আমার কাছে মনে হয় কি, আগে বোঝার চেষ্টা করি যে ওই মানুষটা এই বিষয়টা সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন, তার মন্তব্যটা যে তিনি করছেন এটা সম্পর্কে তার সম্যক ধারণা আছে কিনা। তো এই কারণে আমি তাদের মন্তব্য গ্রহণ করতাম। আমি অপেক্ষা করছিলাম যে কবে আমার লেখা নিয়ে এমন কারোর কাছে আমি দেখাতে পারবো যিনি কিনা এই লেখা সম্পর্কে এক ধরনের মূল্যায়ন করতে পারবেন, নির্মোহ, এবং তার ওই মূল্যায়নটা করতে পারার সক্ষমতা আছে। তো এরপরে বিশ্ববিদ্যালয়ে আসার পর আমার কিছু মানে সারাউন্ডিংসের বন্ধু হতে পারে, সিনিয়র, এদের সাথে পরিচয় হয়, এবং তাদের বেশিরভাগ তখন পত্রিকায় লেখালেখি করেন, এবং তারা বিভিন্ন পাঠচক্র করেন, এবং তারা খুবই মানে ওই অর্থে ইন্টেলেকচুয়াল তখন থেকে অনেক। তো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তো তখন আমি খুব আগ্রহ নিয়ে তাদেরকে আমার কিছু লেখা দেখাই, এবং তারা আমাকে খুবই মানে একভাবে হাসি ঠাট্টা করেন আমার লেখালেখি নিয়ে। তো এটা আমার মধ্যে এক ধরনের কনফিডেন্স তৈরি করে যে আমার লেখালেখি কিছু হয় না। মানে হাসি ঠাট্টা থেকে কনফিডেন্স, মানে তারা যেহেতু আমার লেখালেখিকে মানে খারিজ করে দিলেন, তখন আমার আত্মবিশ্বাস হয়ে গেল যে একদিন যে একটা দ্বিধা ছিল যে হয়তো আমার লেখা কিছুটা হয়, সেই ধারণাটা হয়েছে যে আমার লেখালেখির পিছনে সময় নষ্ট করে লাভ নেই। দেন আই হ্যাভ স্টপড রাইটিং, আমি লেখালেখি ছেড়ে দিলাম। কারণ ভাইয়া, আমরা যখন স্কুলে পড়তাম আমি ক্রিকেট খেলতাম ভালো। তো স্যার বলতো তুই ক্রিকেট খেলাসেন, ক্রিকেট খেলে তুই কি সচিন টেন্ডুলকার হতে পারবি কিনা, মানে সচিন টেন্ডুলকার না হলে আপনি ক্রিকেট খেলতে পারবেন না, তুই লেখালেখি করিস কেন, তুই কি রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারবি কিনা, তাহলে তুই রবীন্দ্রনাথ না হতে পারলে তোর লেখালেখি করার দরকার নেই। মানে এই না শুনে শুনে আমরা অভ্যস্ত। তো সেগুলো না আমি ইগনোর করলাম। কিন্তু যখন ইউনিভার্সিটিতে আসার পর ওরা তো অনেক বোদ্ধা, ওরা যখন বলেছে তখন তো আমার দ্বিধা উড়ে গেল। আই হ্যাভ স্টপ রাইটিং। এবং বিশ্ববিদ্যালয় জীবনে আমি একটা অক্ষরও লিখি নাই। ইন দ্য মিন টাইম আমার বাবা ছিলেন আমার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার।
আমি ছিলাম বড়, মানে আমি বড় সন্তান। সো আমার আব্বা তখন স্ট্রোক করে তার ডান দিকটা প্যারালাইজড হয়ে যায়। সো আমার উপরে হচ্ছে আমার পরিবারের সম্পূর্ণ দায় দায়িত্ব এসে দাঁড়ায়। আমার সামনে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে হয় আমি নিজের পড়াশোনার খরচ চালিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করবো, সেক্ষেত্রে ফ্যামিলির দায়িত্বটা আমাকে ছেড়ে দিতে হবে, অথবা ফ্যামিলির দায়িত্বটা নিব, পড়াশোনাটাকে ছেড়ে দিতে হবে। কিন্তু মানে মানে স্রষ্টার অসীম কৃপা যে আমি দুইটাকেই একসঙ্গে কন্টিনিউ করতে পেরেছিলাম। আমি তখন থেকে পার্ট টাইম চাকরি করে আমি পড়াশোনা এবং একই সঙ্গে আমার পরিবারের ব্যয়ভার বহন করা শুরু করলাম। এখন যখন আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গেলাম তখনও পর্যন্ত কিন্তু আমি আর কোনো লেখালেখি করিনি, এবং আমি লিটারালি ভুলে গেছি কোনো সময় আমি লিখতাম, লিটারালি ভুলে গেছি। এরপর আমি ফটোগ্রাফি শুরু করলাম, এটা যেটা বলতেছিলেন। তো ফটোগ্রাফি পত্রিকায় আমার এক ধরনের পত্রিকার সঙ্গে কাজ করার সুযোগ হলো। ওই পত্রিকায় কাজ করতে গিয়ে ওই ছবির ক্যাপশন লেখা, ছবির পেছনের গল্প লেখা থেকে নতুন করে আমার আবার লিখতে হলো। এবং যখন আমাকে লিখতে বলা হলো, আমি তো কখনো লিখি নাই, আমি লিটারালি ভুলে গেছি আমি কখনো লিখতাম। কিন্তু ওই লেখাগুলো যে আমি লেখা শুরু করলাম, তখন ওই লেখাগুলো মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠলো এবং মানুষ খুব পছন্দ করা শুরু করলো পত্রিকায় থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে। তখন আমি বাংলাদেশের বিখ্যাত কিংবদন্তি মানুষদের সাক্ষাৎকার গ্রহণ করা শুরু করলাম। মানে ওই পত্রিকার একটা পাতা ছিল রবিবার না নগর জীবন নামে, বিভিন্ন সেক্টরের যারা কিংবদন্তি ছিলেন তাদের সাক্ষাৎকার এবং একই সঙ্গে পোর্ট্রেটগুলো আমি তুলতাম। ওই সাক্ষাৎগুলো অনুলিখনে লিখতে হতো, মানে উত্তম পুরুষে লিখতে হতো। হ্যাঁ, তো ওইগুলো যখন লিখলাম এগুলো খুব প্রশংসিত হওয়া শুরু করলো এবং পাঠকরাও খুব নিচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। তখন আমার কাছে একটা উপলব্ধি হলো যে আমরা বেশিরভাগ সময়, ধরেন আমি আপনাকে চিনি, আপনাকে আমি ব্যক্তি মানুষ হিসেবে পছন্দ করি, আপনার কাজ হচ্ছে আমি আপনাকে ব্যক্তি মানুষ হিসেবে যে পছন্দ করি সেই নিরিখে আমি মূল্যায়ন করি, আমরা সাধারণত এই কাজটা করি। কিন্তু আপনাকে আমি অপছন্দ করার সত্ত্বেও আপনার কাজ যে আমার কাছে ভালো লাগতে পারে এই থিওরিতে আমরা বিশ্বাস করি না। আমার কাছে মনে হয়েছে যে যারা আমার লেখালেখি খারিজ করে দিয়েছিলেন তারা ব্যক্তি আমাকে ভাবতেন যে ও ছোট মানুষ, মানে ও একটু মানে গ্রাম থেকে আসছে, বা মানে আমি হয়তো অতটা মানে নিজের যে ব্যক্তি ইমেজটাকে আমি হয়তো এস্টাবলিশড করতে পারি নাই, এবং আমার সম্পর্কে এই কারণে তাদের মধ্যে এক ধরনের হয়তো মানে একটা তুচ্ছ ধারণা ছিল, যে থেকে আমার কাজও তাদের কাছে ওই ইমেজটা তৈরি করেছে বা ওই অ্যাকসেপ্টেন্সটা পাইনি আর কি। কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে বা পত্রিকায় আমার টেক্সটটা পড়তেছেন তারা কিন্তু ব্যক্তি আমাকে চেনেন না, তারা আমার টেক্সটটাকে চেনেন এবং সেই টেক্সটটাকে তারা মূল্যায়ন করছেন যে টেক্সটটা ভালো। ওইটা তখন আমার মধ্যে একটা রিয়েলাইজেশন ছিল যে হ্যাঁ, যেহেতু তারা আমাকে চেনেন, আমার লেখাটাকে চেনে, তার মানে আমার লেখাটার সক্ষমতাই তাদের কাছে আমার লেখাকে গ্রহণযোগ্য করে তুলেছে, তার মানে আমার লেখার কিছু একটা আছে। গল্প ছবি বের হলো, তখন গল্প ছবিটা লিখতে গিয়ে আমার মনে হলো যে আমি আসলে গল্প লিখতে চাই। দেন আমি একটা গল্পের বই লিখলাম, তারপর আমি একটা ছোট উপন্যাস লেখার চেষ্টা করলাম। কিন্তু এটা লিখতে গিয়ে না ভাই, মাঝরাতে আমার হঠাৎ করে মনে হলো যে আমি আসলে আমার নিজের জীবনে অসংখ্য গল্প আছে, সেই গল্পগুলো যে আমার ভিতরে লুকিয়ে ছিল এবং বলার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল, এই অনুভূতিটা বা এই উপলব্ধিটা আমি কখনো অনুভবই করতে পারিনি। যদি সেটা আমি যে গল্পগুলো লেখার চেষ্টা করছি সেটা আরোপিত গল্প, কিন্তু আমি তো আমার জীবনের প্রবল বোধের জায়গা থেকে যেই অনুরণনগুলো তৈরি হচ্ছে, যে প্রণোদনাগুলো রয়েছে, যে সংবেদনশীলতাগুলো রয়েছে, অনুভূতি প্রবণতা রয়েছে, সেগুলো তো আমি প্রকাশ করতে পারি। অ্যান্ড দেন আই স্টার্টেড রাইটিং আরশিনগর। আর আমার মনে আছে আমি আরশিনগর যখন লিখছি তখন আরশিনগরের যে মেয়েটা আরশির কথা, ও জন্মের সময় আমার মা মারা যায়, সেটা মূলত আমার আপন কাজিনের ছোটবেলা থেকে আমি দেখেছি, এবং ওর সৎ মায়ের সঙ্গে ওর যেই লাইফের যে স্ট্রাগলটা আমার জীবনের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা, আমি আই স্টার্টেড রাইটিং। এবং আমার মনে আছে একদিন মাঝরাতে আমি লিখতে হঠাৎ করে আমি দেখি যে আমি কাঁদতেছি, আর আই ওয়াজ ফিলিং যে আমার মধ্যে না মানে কোনো একটা কিছু ভর করেছে, মানে আমি যখন লিখছিলাম। তো তারপরে যেটা হলো যে একটা সময় গিয়ে যেটা হয়, আমার একটা ফিলিং আছে ভাই, আমি আপনাকে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি একটা লেখা আমার কখন ভালো হচ্ছে আমি ফিল করি বা বুঝতে পারি যখন আমি দেখি যে আমি লেখাটা শুরু করেছি একটা প্লট ভেবে, চরিত্রগুলোকে এইভাবে ভেবে আমি শুরু করেছি, কিন্তু লেখার কোনো একটা অংশে গিয়ে ভারতকে আবিষ্কার করি যে এই লেখার প্রতি আমার আর কোনো নিয়ন্ত্রণ নাই। চরিত্রগুলো আমাকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে এবং ঘটনা স্বাধীন হয়ে উঠেছে, চরিত্রগুলো মহাপরাক্রমশালী হয়ে উঠেছে, আমার সৃষ্ট চরিত্র আমাকেই নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। তখন আমি বুঝতে পারি যে আমার লেখাটা এখন আর আমার হাতে নেই, এবং এটা আরশিনগরে আমার ওই ঘটনাটা ঘটে। এবং আমি যে প্লট নিয়ে ভাবি সেই প্লটটা কিছুটা থাকার পরে এরপর প্লটটা তার মধ্যে আগে থাকে। অ্যান্ড দেন বইটা যখন বের হওয়ার পরে ইট ওয়াজ আ হিস্ট্রি। এবং 10 বছর হয়ে গেছে সম্ভবত বইটা বের হয়েছে, এখনো পর্যন্ত এই বই সমানভাবে ভারতে বাংলাদেশের মানুষ, মানে এই সময় এসে 1 দশকের মধ্যে একটা বই প্রতি বছর নতুন নতুন মুদ্রণ বের হচ্ছে। সো আপনি যেটা বললেন যে তখন আমার আশিনগরটা যখন মানুষ এতভাবে গ্রহণ করলো, তখন আমার ভিতরে বোধটা তৈরি হলো যে আমি আমার গল্পটা বলতে চাই এবং সেই গল্পটা দিয়ে আমি মানুষকে টাচ করতে পারবো। দেন আই ডিসাইডেড যে আই হ্যাভ টু লিভ দ্য জব অ্যান্ড আই হ্যাভ টু টেক দিস অ্যাজ এ প্রফেশন। বাহ, এখানে আরেকটা প্রসঙ্গ, এখন দুটা প্রসঙ্গ আমি একটু জুড়ে দিচ্ছি একসাথে। এটা উত্তর কিভাবে দিবেন এটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা। তো এইটা একটা হচ্ছে যে সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়ার যে বুমিং হয়েছে, তা আমরা রুপি করের মতো, ল্যাংলিভির মতো পোয়েটদের পেয়েছি, ইনস্টা পোয়েট্রি বলে একটা
ব্যাপার তৈরি হয়ে গেছে এবং ব্যাপক একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে, সেইটার কিছু অংশ আপনার দিকেও বর্তায়। প্যারালালি আরেকটা কথা সাধারণত আমাদের মূলধারা সাহিত্যে এরকম প্রচলিত আছে সারা বিশ্বেই, যে যারা খুব জনপ্রিয় লেখক তারা খুব উঁচু মানের লেখক নয়। তো অন্যদিকে ব্যক্তিগতভাবে আমি আপনার সম্পর্কে যতদূর জানি যে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি অনেক ট্রলের শিকারও হয়েছেন, অনেক রকমের আপনাকে নিয়ে মজা ইয়ার্কি ফাজলামো, কখনো ভব্যতার সীমা ছাড়িয়েও সেটা গেছে, কিন্তু আপনি কখনো কোনো রেসপন্স করেননি। আবার আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনার জনপ্রিয়তা অনেকটাই অর্জন করেছেন। এই যে আপনার কাছ থেকে আসলে জনপ্রিয়তা, সোশ্যাল মিডিয়া ইত্যাদি সমীকরণটা যদি আমরা একটু, আমার এটা ভবিষ্যতে পাঠক লেখকদের জন্য কাজে আমি বলি, সেটা হচ্ছে যে আমার বোঝাবুঝি খুব স্পষ্ট। আমি এটা এই বিষয়ে আমি খুবই, যখন আমি গ্রাম থেকে শহরে আসি তখন আমি খুবই এক ধরনের দ্বিধায় ভুগতাম এবং আমি প্রচণ্ড রকমের ইনফ্লুয়েন্স হতাম। ধরেন যাদের লেখা আমি পড়তাম, যাদের বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ আমি পড়তাম, এগুলো দিয়ে আমি খুব প্রচণ্ড প্রভাবিত হতাম। মানে আমার মনে হতো যে আমার চিন্তা করার কোনো ক্ষমতা নেই, তাদের চিন্তা কোনো একটা পড়ে আমার ওইটা প্রভাবিত হয়, আমি ওইভাবেই ভাবতাম, ওর বাইরে আমি ভাবতে পারতাম না। কিন্তু যত দিন গিয়েছে আমার মনে হয়েছে যে আমার সঙ্গে প্রচলিত প্রতিষ্ঠিত প্রচুর ভাবনার সঙ্গে এক ধরনের সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে। এবং যত দিন গিয়েছে আমি যত বেশি মানুষের সঙ্গে মিশেছি, যত বেশি পড়াশোনা করেছি, যত বেশি বোঝাপড়া তৈরি হয়েছে, তত মনে হয়েছে যে আমার সেই ভাবনাগুলো প্রচলিত প্রতিষ্ঠিত ভাবনার সঙ্গে সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও অনেক বেশি লজিক্যাল, এবং সেগুলো দিয়ে আমি আমার চারপাশে ঘটেছে নানান ঘটনাকে এক্সপ্লেন করতে শিখে গেছি। সেটার একটা ব্যাপার হচ্ছে প্রথমত সোশ্যাল মিডিয়ার যে বুমিংটা হয়েছে, যেটাকে অনেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন যে ইনস্টা কবি বা ফেসবুক কবি, ফেসবুক লেখক। আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে ভাবনার এক ধরনের মানে এক ধরনের কনফাইন্ড চিন্তা, মানে যারা চিন্তাকে হচ্ছে বিস্তৃত করতে দিতে আগ্রহী নন, এক ধরনের প্রথাগত ভাবনায় সংকীর্ণতা শব্দটা ব্যবহার করুন, এক ধরনের প্রথাগত ভাবনায় হচ্ছে আটকে থাকতে চান, তারা এই ধরনের কথা বলে। এটা কেন আমি আপনাকে বলি, ধরেন একটা সময় মানুষ যখন তাদের মনের ভাব প্রকাশের জন্য তারা গুহায় লিখত। এখন ধরেন যখন কাগজ আবিষ্কার হয়েছে তখন কি তাদেরকে গুহায় লেখা উচিত ছিল? তখন কি ধরেন তারা কাগজে যারা লেখা শুরু করলেন তখন কি তারা বললো যেন প্যাপিরাস প্রথম আবিষ্কার হইলো যে না, ও কেন কাগজে লিখছে, ও কাগজ লেখক, ওর গুহায় লিখতে হবে, কারণ হচ্ছে ও গুহা লেখক। গুহাই হচ্ছে গিয়ে সত্যিকারের ক্লাসিক্যাল লেখকদের পাথরে যে লিখবে সেই হচ্ছে সত্যিকারের ক্লাসিক লেখক, যে কাগজে লিখবে সে হচ্ছে কাগজ লেখক। এখন যেন আমরা ফেসবুক লেখক বলি। আচ্ছা, তো পরিবর্তন পৃথিবীতে হয়েছে প্রযুক্তির উৎকর্ষতার কারণে, ঠিক আছে? এই যে প্রযুক্তির উৎকর্ষতা ঘটেছে, এই ঘটাটাকে আমরা যদি পজিটিভলি না নিই, আমরা যদি ভাবি যে আমাদের এখন ওইখানেই পড়ে থাকতে হবে, যে পত্রিকায় লিখেছে সেই লেখক, যে ফেসবুকে লিখেছে সেই লেখক না, আমার মনে হয় না যে এই ভাবনা দিয়ে আমরা আসলে টিকে থাকতে পারবো। হ্যাঁ, এখন সম্পাদনার একটা ব্যাপার আছে, যেটা পত্রিকায় গেলে হয়তো সেটা সম্পাদিত হয়ে আসে, ফেসবুকে আসে না। এখন ধরেন যে ফেসবুকে লিখতেছে, একটা সময় গিয়ে আপনি দেখবেন কম্পিউটার, আমাকে অনেকে বলে যে আপনি কেন কম্পিউটারে লেখেন, আপনি কেন কাগজে কলমে লেখেন না, তার মানে আপনি সত্যিকারের লেখক না। তো এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলোকে আমি ভুল বা মিথ্যা বলবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা মানে একটা জায়গায় অবরুদ্ধ হয়ে থাকা, ভাবনাটাকে বিস্তৃত না হতে পারে একটা ব্যাপার। একটা সময় টেকনোলজি আরো বাড়বে, যখন আপনি এখনো আছে যে আপনার লেখা লাগে না, আপনি মুখ দিয়ে বললেই লেখা হয়ে যায়। একটা সময় হয়তো আপনি ভাববেন কিন্তু লেখা হয়ে যাবে, এবং সেই টেকনোলজি আসলে আস্তে আস্তে মানুষ গ্রহণ করবে। তখন বলা যাবে না যে তুমি কেন কাগজে লেখো না, এই জন্য হচ্ছে তুমি লেখক না। এই বছরই সম্ভবত চ্যাট জিপিটি লেখা উপন্যাস আসতেছে, বাট চ্যাট জিপিটি নিয়েও আমার একটা ভাবনা আছে। অনেকে বলেন যে চ্যাট জিপিটির মাধ্যমে লেখা হলে এটা আসলে লেখকদের, মানে যারা মৌলিক লেখক তাদের হচ্ছে কমে যাবে। এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। এটা কেন? ছোটবেলায় একটু বলি, আমি জানি না সময় নষ্ট করেছি, ইন্টারেস্টিং থট হচ্ছে আমাদের খেতে আখ হইতো, তো আখ থেকে যে গুড়টা হইতো, গুড়টা ছিল কালো, হ্যাঁ, চিটা গুড় বলে, কালো গুড়। এবং ওই কালো গুড়টা কিন্তু বাজারে স্যাকারিন মিশ্রিত একটা ধবধবে সাদা গুড় পাওয়া যেত, মানে দেখতে সুন্দর গুড় পাওয়া যেত। তো আমাদের তখন ইয়ে হলো, আমরা ওই কালো গুড় খাবো না, আমরা খাবো ওই ধবধবে সাদা গুড়। আমাদের মুরগিতে ডিম পারতো ছোট ছোট, আর বাজারে তখন ব্রয়লার মুরগির ডিম আসলো বড় বড়, আমরা ওই ডিম বিক্রি করে আমরা ব্রয়লার মুরগির ডিম কেনা শুরু করলাম। আমাদের নিজেদের যে মুরগি ছিল সেই মুরগির হাড্ডি শক্ত, মাংস শক্ত, এই জন্য আমরা এগুলো বিক্রি করে আমরা ব্রয়লার মুরগি খাওয়া শুরু করলাম। আমাদের ক্ষেতের ধান হয় হচ্ছে গিয়ে চাল হয় লাল চাল মোটা, ওটা আমরা খাবো না, আমরা বাজার থেকে ওই ওইটা বিক্রি করে কম দামে ওইটা কিনতাম। 10 বছর 15 বছর 20 বছরের ফারাক। এখন আমরা কয়েক গুণ বেশি দাম দিয়ে সেই কালো গুড় খুঁজি, কয়েক গুণ বেশি দাম দিয়ে সেই লাল চাল খুঁজি, কয়েক গুণ বেশি দাম দিয়ে সেই মুরগির, দেশি মুরগির ডিম, দেশি মুরগি খুঁজি, ঠিক আছে?
সো অর্গানিক জিনিসের, এটা হয়তো উদাহরণটা একটু স্থূল শোনালো, বাট বাস্তবতা হচ্ছে যত চ্যাট জিপিটি বাড়বে তত হচ্ছে অর্গানিক জিনিসের, মানে অর্গানিক লেখক বলেন, অর্গানিক ওয়ার্কার বলেন, তাদের সক্ষমতা, গ্রহণযোগ্যতা অনেক বেশি, ডিমান্ড অনেক বেশি বাড়বে। ঠিক আছে, এটা আমার বিশ্বাস। সো চ্যাট জিপিটি ইজ নট আ থ্রেট। যতক্ষণ পর্যন্ত মানুষ সৃষ্টি করতে সক্ষম, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো প্রযুক্তি মানুষের সৃষ্টিকে হুমকির সম্মুখীন করতে পারে না। মানুষ বৈচিত্র্যময়, মানুষের চিন্তাভাবনা অসীম। আপনি যে প্রযুক্তিরই আপনি বানান না কেন, তার চিন্তা মানুষের চিন্তায় কখনোই ছাড়িয়ে যেতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। তার সৃষ্টিশীলতাকে ছাড়িয়ে যেতে পারবে না। মানুষ সৃষ্টিশীল, মানুষ পৃথিবীর সবচেয়ে সৃষ্টিশীল প্রাণী। তো আপনি যেটা বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে বুলিং এবং জনপ্রিয় সাহিত্য, যেটা কিনা সিরিয়াস সাহিত্যের সঙ্গে যে কনফ্লিক্টটা, এটা নিয়েও আমার একটা ভাবনা আছে, গুরুত্বপূর্ণ ভাবনা। আমি বলবো আমি প্লিজ। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে প্রচলিত প্রতিষ্ঠিত অনেক ভাবনার সঙ্গে আমার অবস্থান খুব সাংঘর্ষিক। সেটার পেছনে কারণ হচ্ছে আমাদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে, আমরা কোনো একটা অদ্ভুত কারণে, এটাকে কলোনিয়াল মেন্টালিটি বলবো না ওয়েস্টার্নাইজড মেন্টালিটি বলবো আমি জানি না, আমরা অনেক বেশি ইউরোপ এবং পাশ্চাত্য দ্বারা ভাবনার জগতে প্রভাবিত না, পুরো শেপড। আমরা যে কোনো কিছুকে তাদের স্ট্যান্ডার্ডে ডিফাইন করার চেষ্টা করি, এক্সপ্লেইন করার চেষ্টা করি। কিন্তু আপনি ধরেন আমরা যখন পোস্ট স্ট্রাকচারালিজম বা পোস্ট মডার্নিজম পড়ি, তখন আমরা ডিসেন্ট্রালাইজেশনের ধারণা পড়েছি, বিকেন্দ্রীকরণের, যে ভাবনার কোনো কেন্দ্র থাকবে না, ভাবনার অনেক কেন্দ্র হতে পারে। আমরা একসময় বলতাম যে রবীন্দ্রনাথের যিনি পড়েন তিনি হচ্ছে গিয়ে সেই অর্থে মানে সুশীল বা বোদ্ধা, আর মমতাজের গান যে শুনে সে আসলে বোদ্ধা না। বাট ইউ ক্যান নট সে দ্যাট, নোবডি গিভস ইউ দ্য রাইট টু টেল দিস অর ডিফাইন দিস থিং, যে আপনি বলতে পারেন না যে মমতাজের গান যে শুনে সে ইয়ে না। আমি মমতাজকে একটা এক্সাম্পল হিসেবে দেখতেছি, সেটাও একটা সেন্টার হইতে পারে, সেটাও একটা কেন্দ্র হইতে পারে। বেদের মেয়ে জ্যোৎস্না বানালেই যে বাজে ছবি, সেটাও একটা কেন্দ্র হইতে পারে। আপনি কোন একটা কেন্দ্রকে, এটা ছিল ওই আপনার ওয়েস্টার্ন, যখন আপনার আমাদেরকে এনলাইটেনমেন্ট বলি, যে যখন হচ্ছে এক ধরনের সবকিছুকে একটা ডিফাইন করে দিত, যে পশ্চিম, যে এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে ঠিক না, এটা হচ্ছে ভালো, এটা হচ্ছে মন্দ। পৃথিবীতে অসংখ্য কেন্দ্র আছে। এরপরে আরেকটা ব্যাপার আছে, আমরা গ্লোবালাইজেশনের কথা বলি না? আচ্ছা, এখন পৃথিবীটা কিন্তু এখন লোকালি গ্লোবাল হয়েছে, গ্লোবালি গ্লোবাল পৃথিবী আর নাই। পৃথিবী এখন আর সেন্ট্রালাইজড গ্লোবাল নাই, পৃথিবী এখন লোকালাইজড গ্লোবাল হয়েছে। এই শব্দটা আমি কেন বলতেছি, মানে কেন্দ্রীভূত বিশ্বের ধারণা চেঞ্জ হয়ে গেছে। ধরেন আপনি এখন একটা তামিল গানও পুরো পৃথিবীকে কাঁপাই দিতে পারতেছে, এটা আজকে থেকে 20 বছর আগে সম্ভব ছিল না। একটা ধরেন ওই দিন দেখলাম মানে কি, ওই যে শ্রীলঙ্কার একটা গান, হ্যাঁ, এই যে ধরেন ওইটাও একটা সেন্টার হয়ে উঠছে, সেই সেন্টার গ্লোবকে কাঁপাই দিচ্ছে। এই যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনের সময় এসে আমরা এখনো সেই পাশ্চাত্য নির্ধারিত ধরেন 1750 শতাব্দীর ভাবনা দ্বারা এখনো স্ট্রিক্ট হয়ে আছে। শিল্প সাহিত্য নির্ধারণের ক্ষেত্রে আমরা একটা প্যারামিটার ঠিক করে দিচ্ছি, এটা হচ্ছে সিরিয়াস সাহিত্য, এটা হচ্ছে পপুলার লিটারেচার, এটা সস্তা সাহিত্য, এটা আদিম সাহিত্য, এটা হচ্ছে এই বয়ান, এই ন্যারেটিভ সাহিত্যে থাকলে এটাই হচ্ছে ধ্রুপদী সাহিত্য। আমি ভাবনার সঙ্গে একমত না। কেন একমত না সেটা না, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বা আমি অনেক কিছু জিজ্ঞেস করি যে আপনি ক্লাসিক্যাল লিটারেচারের ডেফিনেশনগুলো আসলে কি, তখন আমি কিছু কিছু কথা আবছাভাবে শুনি, সে স্পেসিফিক কিছু শুনি, আবছা শুনি, এটা যে সেটা হচ্ছে প্রথমত ধরেন সেটা কালোত্তীর্ণ হতে হবে একটা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সমকালে বসে এটা কালোত্তীর্ণ কিনা সেটা কিভাবে ডিফাইন করেন? আপনি এই সময়ে বসে একটা সাহিত্য কালোত্তীর্ণ হবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আপনার থাকে না, কারণ আপনি টাইম ট্রাভেল করতে পারেন না টাইম মেশিনে চড়ে। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পরিচয় বসে আমার কোন এখানে। সো এখন এটা এই মুহূর্তে বলাটা আমার কাছে মনে হয় যে ইটস ডিফিকাল্ট। আপনি বলতে পারেন এটা আমার সমস্যা নেই, কিন্তু আপনি কাউকে খারিজ করে দিতে পারেন না, বা কাউকে বলতেও পারেন না সমকালে বসে যেটা কালোত্তীর্ণ হবেই। এরকম অনেক লেখাকে বলা হয়েছে কালোত্তীর্ণ, সেটা টিকে নেই। অনেকে বলা হয়েছে ট্র্যাশ, সেটা টিকে গেছে। আচ্ছা, নাম্বার 1 এটা এই অর্থে ক্লাসিক্যাল লিটারেচারের এই কনসেপ্টে একটা আমার কাছে মনে হয়েছে যে এটাকে এইভাবে ভাবা যায়। নাম্বার 2, আরেকটা ধরেন আমরা যদি দেখি যে সেটা জনমানুষের, সমাজে মানুষের মনস্তত্ত্বে একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলেছে। আচ্ছা, আমি যদি বাংলাদেশের কথা ধরি, খুব গুরুত্বপূর্ণ আমার ভাবনা, আমি মনে করি এটা, আপনারা যদি এখানে ফিডব্যাক আমাকে বলবেন, যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় ম্যাস পিপলের জীবনে, ম্যাস পিপল আমি বলি, এখন ধরেন 5 জন সাহিত্যবোদ্ধা, 5 জন বাংলা সাহিত্যের অধ্যাপক, 5 জন সম্পাদক, 5 জন ক্রিটিক, এই 20 জন মিলে একটা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে কোনো একটা সাহিত্যকে কালজয়ী লিটারেচার বললো যে এটা আমাদের মনস্তত্ত্ব পাল্টে দিয়েছে, তার মানে এটা কালজয়ী সাহিত্য হয়ে গেল। সেটা এই 20 জন মানুষ, এরা কি বাংলাদেশের সিংহভাগ মানুষের প্রতিনিধিত্ব করেন? আর বাংলাদেশের একটা সমাজের সিংহভাগ মানুষের জীবনে যদি সেটা কোনো প্রভাব না থাকে, তাহলে সেটা আসলে কোন মানুষের মনস্তত্ত্বে প্রভাব করে পুরো সমাজের পরিবর্তন ঘটিয়ে ফেললো? এই প্রশ্নটা নিয়ে ভাবাটা জরুরি। আমি কেন বলছি, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের দেশে আসলে সাহিত্য, কোন সাহিত্য বা কি সাহিত্য হচ্ছে মানুষের মনস্তত্ত্বে ম্যাসিভলি ভূমিকা রাখতে পেরেছে, আমি বললে হয়তো একটু খারাপ সময়, হয়তো হুমায়ুন আহমেদ স্যার কাউকে দেখি না।
একমাত্র হুমায়ুন আহমেদের লেখাই হচ্ছে মানুষের মনস্তত্ত্ব ভূমিকা রেখেছে। সেটা আপনি এই তুই রাজাকার থেকে শুরু করে জলিল সাহেবের পিটিশন থেকে শুরু করে নানান ক্ষেত্রে, এটা আপনি বলছেন সিরিয়াস ব্যাপার, নন সিরিয়াস ব্যাপার আপনি দেখবেন যে উনি পেয়েছে, অথচ ওনাকে কিন্তু আমরা সিরিয়াস সাহিত্যিক বলতে নারাজ, আমরা ওনাকে কি বলি, পপুলিস্ট লিটারেচার। তাহলে উনি তো পপুলিস্ট লিটারেচার হয়ে কিন্তু উনি মানুষের মনে ইম্প্যাক্টটা ফেলতে পেরেছেন। আমি জানি আপনার কাছে, আপনি আমার চেয়ে অনেক এই বিষয়ে জানাশোনা বেশি, আপনার অনেক লেখা আমি খুব মুগ্ধ হয়ে পড়ি, আপনার মানে গবেষণাধর্মী ব্যাপারগুলো আমাকে খুব মানে একভাবে অনুপ্রাণিত করে এবং প্রভাবিত করে কখনো কখনো। আপনি হয়তো আমাকে দু একটা উদাহরণ দিতে পারবেন যে কোন সাহিত্য বাংলাদেশের ম্যাস পিপলের লাইফস্টাইলে আসলে কোনো বা মনস্তত্ত্বে কোনো ভূমিকা রাখতে পেরেছে কিনা হুমায়ুন আহমেদ ছাড়া। নিশ্চয়ই আমাদের দেশে অনেক ক্লাসিক্যাল মানে অথার আছে। আচ্ছা, এখন ধরেন আমরা যখন ধরেন আমি ফরাসি বিপ্লবের একটা উদাহরণ দিই। ফরাসি বিপ্লব ধরেন যে 10 বছর ধরে ফরাসি বিপ্লব ঘটেছে, ফরাসি বিপ্লব কি আসলে 10 বছর ধরেই ঘটেছে? না, ফরাসি বিপ্লব ঘটেছে আগের 20 বছর বা 30 বছর, যখন জ্যাক রুশো, আপনার মন্টেস্কু, ভলতেররা যখন লেখালেখি করেছেন, তারা লিখে ফ্রান্সের সাধারণ মানুষের মনস্তত্ত্বে ওই আন্দোলনের, ওই স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলনের একটা পটভূমিকা, গ্রাউন্ড, তার মনস্তাত্ত্বিক গ্রাউন্ড তারা তৈরি করে দিয়েছিলেন, লিখে প্রভাবিত করেছিলেন মানুষকে। এখন বাংলাদেশে কোনো একটা মুভমেন্ট বা কোনো একটা বড় ঘটনায় আপনি কোনো লেখকদের, কোনো সাহিত্যের এই ধরনের মনস্তাত্ত্বিক মানে পটভূমিকা তৈরি করার সক্ষমতা আপনি দেখেছেন? আমি দেখিনি, ম্যাসিভ দেখি নাই। তার মানে কি, আপনার যদি সাহিত্য দিয়ে আসলেই সমাজে পরিবর্তন করতে হয়, আপনাকে ম্যাস পিপলের কাছে পৌঁছাইতে হবে, যেটা ফ্রেঞ্চ রেভলিউশন বা রাশিয়ান বিপ্লবের কথা আপনি বলতে পারেন, সেক্ষেত্রে রুশ বিপ্লবের কথা, সেক্ষেত্রে এই ঘটনাগুলো লেখকরা করতে পারছিলেন কারণ ম্যাস পিপলের কাছে তারা পৌঁছাইতে পেরেছিলেন। কিন্তু আমাদের সাহিত্য, যেগুলো আমরা ক্লাসিক লিটারেচার বলি, তারা তো ম্যাস পিপলের কাছে পৌঁছাতে পারে না। কেন পৌঁছাতে পারে না, সেটার পেছনে একটা আমার ব্যাখ্যা আছে। সেটার কারণ হচ্ছে ইউরোপিয়ানরা, সেটা সভ্যতার কারণেই হোক, অনুশীলনের কারণেই হোক, ইতিহাস ঐতিহ্যের কারণেই হোক, সেখানে ম্যাস পিপলও বই পড়ে। তাদের ম্যাস পিপলের একটা বড় অংশ হচ্ছে বই পড়ে। এখন আমরা কি করি, আমাদের বাংলাদেশের যে কন্ডিশন, যেখানে কিনা আপনি 1% লোকও বই পড়ে না, সেখানে এসে আমরা সেই ইউরোপের ম্যাস পিপলকে, আমাদের ম্যাস পিপল ধরে নিয়ে, ইউরোপের লেখকদেরকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে, ইউরোপের লিটারেচারকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আমরা এখানে হচ্ছে সেগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করি যে এইখানেও হচ্ছে ক্লাসিক্যাল লিটারেচার ধারণা এরকম হবে, ক্লাসিক্যাল লিটারেচারের বয়ান এরকম হবে, ক্রাফটিং এরকম হবে। ধরেন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কি বিশ্ব সাহিত্য পড়েছো, আমি আপনাকে হয়তো অল্প বিস্তরের নাম বলতে পারবো, কিন্তু আমি তো সেটা ইংরেজিতে পড়িনি, আমি পড়ছি বাংলা অনুবাদ। তাহলে বাংলা অনুবাদ পড়ে আমি শুধু গল্পটাই পড়তে পারছি, আমি কিন্তু সেই লিটারেচারের ক্রাফটিংটা আমি বুঝি নাই, তা আমার তো মনে হয় যে অনেক গ্লোবাল লিটারেচারের গল্পের চেয়ে আমাদের বাংলা ভাষার প্রচুর লেখকের গল্প অনেক শক্তিশালী আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, আমি কিন্তু আবার বলছি যে আপনি ক্রাফটিং এর কথা যদি বলেন যে ক্রাফটিং এর কারণে কাফকা বেস্ট, বা ক্রাফটিং এর কারণে আপনি যদি বদিলিয়ারকে বেস্ট বলেন বা আলভেয়ার কামুকে বেস্ট বলেন, আমি তো ক্রাফটিং বুঝি নাই, কারণ আমি ইংরেজি পড়তে পারি না। আমি ইংরেজি বা তার ভাষা আমি পড়ি না, আমি পড়েছি কি বাংলা ভাষায় অনুবাদ পড়েছি, বাংলা ভাষায় অনুবাদ পড়তে আমি তার ক্রাফটিং বুঝি নাই লেখার। আমি বুঝেছি কি, আমি বুঝেছি গল্প, তো ওই গল্পের চেয়ে আমি বাংলা ভাষায় বহুত লেখকের গল্প আমার কাছে অনেক স্ট্রং মনে হচ্ছে। এর বাইরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কোনো সংস্কৃতিকে বুঝতে হলে সেটিকে বুঝতে হবে ওই সংস্কৃতির সাপেক্ষে। অ্যানথ্রোপোলজিতে একটা টার্ম আছে, কালচারাল রিলেটিভিজম, সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ, ফ্রান্স বোয়াসের তত্ত্ব। সেটাতে বলা হয় যে কোনো সংস্কৃতি বুঝতে হলে সেই সংস্কৃতির মধ্যে থেকে সেই সংস্কৃতির মানুষের নর্মস, ভ্যালুস, বিলিফস, রুলস, এইগুলোকে আগে অধ্যয়ন করতে হবে, তারপর তাকে বুঝতে হবে। কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে ইউরোপ কোনটাকে বলেছে যে দিস ইজ দ্য ক্লাসিক লিটারেচার অ্যান্ড দিস হ্যাজ টু বি দ্য ক্লাসিক লিটারেচার, অ্যান্ড এইগুলোর মধ্যে এই বৈশিষ্ট্য থাকলে সেটা ক্লাসিক্যাল লিটারেচার হবে। আমি তো এই ভাবনার সঙ্গে একমত না। আমি আপনার পয়েন্ট বুঝতে পেরেছি, আমি সরি ইন্টারাপ্ট করলাম। সেটা হলো যে একটা হচ্ছে আমরা ইউরোপীয় প্যারামিটার, আবার আমাদের এইখানেও একটা প্যারামিটার আমরা ঠিক করে নেই, ধরা যাক 3 বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, নজরুল, অর্থাৎ 70-80 বছরের একটা ধারণা থেকে আমরা ধরে নিচ্ছি যে ওই রকম লিখলে হয়তো লেখাটা এরকম হবে। এই জায়গাটা আমি আপনার সঙ্গে সম্পূর্ণ তো একমত, কিন্তু দুটো প্রশ্ন করব। এই দুটো প্রশ্নই আপনার সম্পর্কে আমি বলবো যে বাজারে এক ধরনের অবশ্যই আমি তো সেটা হচ্ছে আপনি হুমায়ুনের প্রসঙ্গ টানলেন। আপনি জানেন যে হুমায়ুন নিয়ে আমি রিসার্চ করছি এবং পপুলার লিটারেচার নিয়ে আমি কিছু চেষ্টা করেছি গবেষণা করার। তো সেইখান থেকে আমি দুটো জায়গা জানতে চাবো। একটা হচ্ছে যে সাদাতকে তো সবাই পড়ে, সাদাত কাকে পড়ে, কাদেরকে পড়ে। দ্বিতীয়ত অনেকেই বলে থাকে যে হুমায়ুন দ্বারা সাদাত প্রভাবিত, বা ছোটদের হুমায়ুন, গরিবের হুমায়ুন, আমি ওই ভাষাগুলোই ব্যবহার করছি, দুঃখিত সেই জন্য, কোনো সমস্যা নেই, যে সাদাত হুমায়ুনের একটা প্রোটোটাইপ, এইরকম একটা কথা আছে। আর আপনি ক্রাফটিং শব্দটা ব্যবহার করেছেন, যে আপনি গল্পটা বলছেন। তো সাদাত হোসেন সচরাচর নিজেকে দাবি করে, সচরাচর না, সবসময় দাবি করে যে সে একজন গল্পকার।
তো আমি সাদাত যতটুকু পড়েছি সেখানে আমি গল্পকারই পেয়েছি, একদম ক্লাসিক্যাল অর্থেই পেয়েছি। অর্থাৎ আমার ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে এখন পর্যন্ত যারা গল্প বয়ান করে গেছেন একটা ধারাবাহিক ক্রমের সঙ্গে, এর সঙ্গে ওর দেখা হলো, এই হলো ওই হলো, সেটাই পেয়েছি। তো আমি আসলে 3টা প্রশ্ন একসাথে করেছি, যে আপনার পঠন পাঠন সম্পর্কে পাঠককে একটা আমাদের দর্শককে একটা ধারণা দেয়া, দ্বিতীয়ত হচ্ছে হুমায়ুন বিষয়ে আপনার অভিজ্ঞতা বা চিন্তাটা, এবং তৃতীয় যেটা সাদাত হোসেনের ক্রাফটিংটা কোন জায়গায়, গল্প বলার বাইরে। আমি প্রথম 2টা প্রশ্ন উত্তর সংক্ষেপে দেব, কারণ তৃতীয় প্রশ্নের উত্তরটা আমি একটু দীর্ঘ করব। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে আমার পঠন পাঠন নিয়ে। আমি মানে গ্লোবাল লিটারেচার প্রসঙ্গটা বাদ দিয়ে আমি গ্লোবাল লিটারেচার যেটা পড়েছি, মানে আমার মনে হয়েছে যে সেটা আসলে বলার মতো না। কেন? এই কারণে আমি প্রচুর পড়েছি, কিন্তু সেগুলো আমি বাংলা অনুবাদ পড়েছি। কিশোর ক্লাসিক ধরেন সেবা থেকে প্রচুর পড়েছি, বা যতগুলো পড়েছি অনুবাদ পড়েছি। তো অনুবাদ পড়ে আসলে আমি গল্প ছাড়া আর কিছুই পাইনি। ঠিক আছে, যেমন ধরেন আমার খুব প্রিয় উপন্যাস হচ্ছে 3 কমরেডস। হ্যাঁ, আমার খুব প্রিয় উপন্যাস হচ্ছে এ টেল অফ টু সিটিজ। আমার খুব প্রিয় উপন্যাস হচ্ছে দ্য লাস্ট ডেজ অফ পম্পেই। হ্যাঁ, এখন এইগুলো আমার কাছে প্রিয় হয়েছে গল্পের কারণে। আমি ক্রাফটিংটা আসলে বুঝি নাই, কারণ আমি তো আসলে ওই ল্যাঙ্গুয়েজে পড়তে পারি নাই। আচ্ছা, আমার কাছে প্রিয় লেখক যদি আপনি ওই গ্লোবাল বাংলা লিটারেচার, আমার সবচেয়ে প্রিয় লেখক হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঠিক আছে, এর কারণ হচ্ছে আমার লেখা একটু ডেসক্রিপটিভ হয়, একটু বর্ণনা। অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে আমি অতিরিক্ত ডেসক্রিপটিভ, জুলাই ফেলি আর কি, এটাও বলেন। আমার লেখা একটু বর্ণনাত্মক। আচ্ছা, কিন্তু বাক্য কিন্তু জটিল নয় বা দীর্ঘ নয়, বাক্য খুব কাটা কাটা। হ্যাঁ, এখন শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার পছন্দ এই কারণেই যে তার বর্ণনা খুব আমার ভালো লাগে। আমার প্রচন্ড, আমি ধরেন একটা চক্র উপন্যাসে একটা দিয়ে আছে যে ডিম সুতা দিয়ে কাটা হয়। ছোটবেলায় আমার মা ডিম সুতা দিয়ে কাটতো, সেদ্ধ ডিম। ঠিক আছে, পালং শাকের ক্ষেতের মধ্যে হেঁটে যাচ্ছে, তার পা পালং শাকের শীতকালে শিশিরে ভিজেতে পালং শাকের গন্ধটা আমি নাকে পাই প্রত্যেকের। মানিক আমার ঠিক এই কারণেই পছন্দ, বর্ণনা অসাধারণ। হুমায়ুন আহমেদ আমার অসম্ভব পছন্দ। তিনি পছন্দ তার গল্প বয়ানের স্টাইলের কারণে, যেটাকে আমাকে মানে আটকে রাখে। ঠিক আছে, আচ্ছা, এই সময় আমাদের আলভি আছে, আলভি ভাই আছে, আলভি ভাই লেখা আমার খুব ভালো লাগে। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, এটা গেল আমার কার লেখা আমার ভালো লাগে, হুমায়ুন প্রসঙ্গ। হ্যাঁ, হুমায়ুন প্রসঙ্গ। আচ্ছা, আমাদের দেশে একটা প্রবণতা আছে, প্রবণতাটা হচ্ছে আমাদের দেশে, এটা আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে যে আমরা সবসময় কাউকে কারোর মধ্যে খুঁজে বেড়াই। যেমন ধরেন আমি যখন লেখালেখি করি না, তখন আমি ব্লগ পড়তাম। ব্লগ তখন খুব জনপ্রিয় ছিল। তখন ব্লগে যারা জনপ্রিয় লেখক ছিলেন সবাইকে একাধারে বলা হতো এরা হচ্ছে নতুন হুমায়ুন। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে এই যে নতুন হুমায়ুন বলা হতো, আসলে কি তার নতুন হুমায়ুন ছিল, নাকি আমাদের মধ্যে আমরা অবচেতন পাঠকরা এক ধরনের, যখনই যার লেখা একটু উপভোগ্য মনে হতো আমরা অবচেতনই খুঁজতাম, খুঁজতে গিয়ে আমরা তাকে আসলে খুঁজে বের করতাম। যেমন ধরেন আমি এইমাত্র একটা কথা বললাম যে আমার লেখা প্রচুর বর্ণনাত্মক, হুমায়ুন আহমেদের লেখা একদমই বর্ণনাত্মক নয়, অবশ্য অনেক বেশি সংলাপ নির্ভর ছিল, তাই না? এখানে একটা বড় ফারাকের জায়গা। আরেকটা ছোট্ট উদাহরণ দিতে চাই আমি, সেটা হচ্ছে ধরেন ম্যারাডোনা আছে না, আর পেলে আছে না। ম্যারাডোনা পরবর্তী আর্জেন্টিনায় যত ফুটবলার আসছে সম্ভাবনাময়, সকলকেই বলা হয়েছে নতুন ম্যারাডোনা। এটা পাবলো আইমার, এরিয়েল ওর্তেগা, রিকুয়েলমে, লিওনেল মেসি। পেলে পরবর্তী যত সম্ভাবনায় ফুটবলার আসছে, আদ্রিয়ানো, রবিনহো, হ্যাঁ, নেইমার, সবাইকে বলা হয়েছে নতুন পেলে। কিন্তু এদের মধ্যে থেকে নতুন পেলে এবং নতুন ম্যারাডোনা তকমা নিয়ে বেশিরভাগই হারাই গেছে। নিজেদের আইডেন্টিটি তৈরি করতে পারছে ওই পেলে এবং ম্যারাডোনার ছায়া থেকে বের হয়ে লিওনেল মেসি এবং নেইমার। এখন অন্যদেরকে বলা হয় যে নতুন নেইমার, নতুন লিওনেল মেসি। তো সাদাত হোসেন আসলে কারো ছায়া কিনা, নাকি নতুন পরবর্তীতে বলা হবে যে নতুন সাদাত হোসেন, সময় বলবে। খুব অল্প সময় আমি সাহিত্যের জন্য, সো আমি এটা নিয়ে ওরিড না, আই হ্যাভ দ্যাট কনফিডেন্স। এবং আমার মনে হয় আমি 10 বছর ধরে লিখছি, 10 বছর ধরে একটা মানুষ সে সমানভাবে পাঠক তৈরি করে যাচ্ছে। ইটস নট আ ফ্লুক। এবং এই 10 বছর এখনকার সময়, যেখানে কিনা আপনার চারপাশে অসংখ্য বিনোদনের অপশন, এটা আজকে থেকে 20 বছর আগে হলে আপনি বলতে পারতেন যে আমাদের বিনোদনের অপশনে একটা মানুষ একটা বই 10 বার পড়তে বাধ্য। এখন মানুষ একটু স্লো হলে একটা টেলিভিশন চ্যানেল চেঞ্জ করে যায়, কারণ তার হাতে অনেক অপশন। এই সময় 10 বছর ধরে, এখন আজকে 10 বছর আগে যে বই আমার যেভাবে চলছে, প্রত্যেকটা বই আমার সমানভাবে চলছে 10 বছর ধরে, সমানভাবে। এমন না যে কোনো বই আমার বই বিক্রি কমে গেছে, তার মানে কি পাঠক আমার বই এখনো গ্রহণ করে, তাদের মধ্যে টাচ করেছে। সো আই হ্যাভ দ্যাট কনফিডেন্স। 2টা আলোচনা গেল। থার্ড আলোচনা হচ্ছে ক্রাফটিং এর বিষয়। আমার ক্রাফটিং কীরকম বা সেটা নিয়ে আমার ভাবনা কি। প্রথমত আমি বিশ্বাস করি, আমি যখন কোনো লিটারেচার কী করে, লিটারেচার আসলে যোগাযোগ স্থাপন করে, ভাষার কাজকে যোগাযোগ স্থাপন করা। এখন ভাষা কখনো কখনো যোগাযোগ যেমন স্থাপন করে, কখনো কখনো বিচ্ছিন্নতাও তৈরি করে। প্রশ্ন হচ্ছে আমি লিঙ্গুইস্টিক্স পড়েছি, ভাষাতত্ত্ব ইউনিভার্সিটিতে। তখন ফার্ডিনান্দো সোসিউর নামে একজন সুইস তাত্ত্বিক আছেন, ওনার একটা টার্ম আছে যে সিগনিফায়ার এবং সিগনিফাইড। আমাদের ভাষা কিভাবে তৈরি হয়,
তো ধরেন আপনি যদি একটা উপন্যাসে একটা সুন্দর নারীর বর্ণনা দিতে যান, প্রথমে নারীর একটা ইমেজ আপনার মাথায় তৈরি হতে হবে, একটা ইঙ্গিত তৈরি হতে হবে। এই ইঙ্গিতটা যখন তৈরি হয়, ইমেজটা যখন তৈরি হয়, আপনি যেটা করেন, আপনি তারপরে সেটা বর্ণনা করেন, তখন এটা সিগনিফাইড হয়ে যায়। প্রথমে এটা সিগনিফায়ার হয় আপনার মস্তিষ্কে, তারপর এটা সিগনিফাইড হয় আপনার লেখার মধ্যে দিয়ে। তার মানে আপনি ইঙ্গিতটার মধ্যে এটা তৈরি করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে এই ইমেজটা যে আপনি এখানে তৈরি করছেন, সেটা একটা ল্যাঙ্গুয়েজে উঠছে, বাট সেই ল্যাঙ্গুয়েজটা আসলে কতটা কমিউনিকেটিভ হচ্ছে। আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমি জানি না এটা প্রবলেম কি বলবো না, আমার কাছে মনে হচ্ছে আমাদের শিক্ষা এবং বোঝাপড়ার ধরনের একটু অন্যরকম। সেটা কীরকম? ধরেন আমরা ছোটোবেলা থেকে পড়তাম না যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, কুলে একা বসে আছি নাহি ভরসা, আলোচ্য অংশটুকুতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন? প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন সেটা আমি কীভাবে বুঝবো? রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝেছেন সেটা তো আমার বোঝার কথা না। প্রশ্নটা হওয়া উচিত যে ওটা পড়ে তুমি কি বুঝেছো। এরপর আমি যদি যেটা লিখি সেটা যদি ভুলও হয়, ওইটাই হওয়া উচিত, কারণ আমি কি বুঝেছি। ওই যে আমরা পড়ছি না যে ডেথ অফ দ্য অথর, যে লেখকের মৃত্যু। লেখক যখন একটা লেখা লেখেন, তখন লেখাটা যখন পাঠকের কাছে যায়, তখন এটা পাঠকের লেখা হয়ে যায়। লেখক কোন বাস্তবতায়, কোন অভিজ্ঞতায় লিখেছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে পাঠক আসলে। কারণ অনেক সেন্টার, ওই যে আমি বললাম যে এটা ডিসেন্ট্রালাইজেশন হয়ে যাচ্ছে, ভাবনার বিকেন্দ্রীকরণ ঘটতেছে। সিগনিফায়ার এবং সিগনিফায়ারের ঘটনাটা কীরকম আমি আপনাকে যেটা বলতেছি, যে আমি ক্রাফটিংয়ের ব্যাপারটা কেন এটা এখানে আনছি, যে যদি আমি একটা লিটারেচার তৈরি করে যদি আমি পাঠকের সাথে কানেক্ট করতে না পারি, তাহলে আমার চেষ্টাটা আসলে ব্যর্থ বলে আমি মনে করি। এখন আপনি ধরেন এখানে একটা টেবিলের মধ্যে আপনি মোমবাতি জ্বালাইছেন, কেক দিছেন, দেন হচ্ছে কি আপনি বেলুন নিছেন, নেওয়ার পরে আপনি আমাকে ইনভাইট করছেন। তো এখন আমি যদি কোনোদিন কোনো জন্মদিন পার্টির সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সম্পর্ক না থাকে, কোনোদিন আমার বোঝাপড়া না থাকে, আই উইল নেভার বি এবল টু কানেক্ট যে হোয়াটস গোয়িং অন। এখন আপনি যদি আমাকে দোষ দেন যে এবারটা তুই বুঝোস না, কেন এটা তোর ব্যর্থতা, তুই ছোট লোক, তুই হচ্ছিস গিয়া মূর্খ, তুই চাষা, তুই বুঝোস না, এটা আপনার দায় না। হয় আপনাকে আপনার এই ইঙ্গিতের ভাষাটাকে বোঝাতে হবে, আপনার ভাষায় উত্তীর্ণ করে তাকে, খেয়াল করেন, হয় তাকে আপনার ভাষায় উত্তীর্ণ করতে হবে, তাকে আপনার কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আনতে হবে, অথবা আপনাকে তার কমিউনিকেশন সিস্টেমের মধ্যে যেতে হবে। বাট আপনি এটা বলতে পারবেন না যে তুই চাষা, তুই মূর্খ, তুই বুঝোস না কেন। যেহেতু আপনি কমিউনিকেট করার চেষ্টা করতেছেন, সো দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি, টু কানেক্ট উইথ দ্য পিপল। সো আমার কাছে মনে হয় যে আমি যখন কোনো একটা কিছু লিখছি, আমার দায় হচ্ছে, হয় আমি পাঠককে, আমার যদি আমি নিজেকে উত্তম মনে করি, তাহলে তাদেরকে এখানে উত্তীর্ণ করার দায় আমার বর্তায়। আমার এটা বলার কোনো রাইটস নাই বলে আমি মনে করি যে ওরা গাধা, ওরা মূর্খ, ওরা বোঝে না, কারণ আমি বিশাল লেখক, আমি মহিমান্বিত, আমি সুপেরিয়র, আমি সেলফ আর দে আর আদার। আমরা পড়েছি না যে আমি হচ্ছে সেলফ আর সে হচ্ছে আদার। এই ভাবনা হচ্ছে সেই কলোনিয়াল ভাবনা। আসলে আমার কাছে মনে হয় না যে এটা আসলে অ্যাকসেপ্ট করার মতো, যে আমি নিজেকে সুপেরিয়র ভাববো, তারা ইনফেরিয়র। এই দায়িত্ব আমাকে কেউ দেয় নাই। নাম্বার 2, যদি আমি তাকে কানেক্ট করতে না পারি আমার ল্যাঙ্গুয়েজে, তাকে যদি আমি নিজেকে উত্তম মনে করে তাকে উত্তীর্ণ করতে না পারি, তাহলে আমাকে তার ভাষায় কথা বলতে হবে, কারণ দিন শেষে আমাকে আমার মেসেজটা, বক্তব্যটা তাকে পৌঁছে দিতে হবে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের এই যে লিটারেচারের যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আসলে একটা জায়গায় কনফাইন্ড হয়ে আছে, একটা খুবই সীমিত পরিসরে। যারা নিজেদেরকে অনেক উন্নাসিক মনে করেন, অনেক ক্লাসিক মনে করেন, তারা কখনো এই সাধারণ মানুষকে নিয়ে ভাবেনি না। ধরেন এখন যে টিকটক প্রজন্ম বলে বা বলে, এদের প্রতি এক ধরনের তুচ্ছ ভাবনা নিয়ে স্নবিশ না কুচু করে এদের দিকে ইচ্ছা হবে না, এদেরকে ত্যাগ করতে হবে। বাট আপনি যদি সেটাই চিন্তা করেন, তাহলে আপনি কখনোই আপনার লেখা দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না। আপনাকে এই ম্যাস পিপুলের কাছে পৌঁছাইতে হবে। যতক্ষণ না আপনি পর্যন্ত এই ম্যাস পিপুলের কাছে আপনি পৌঁছান, কারণ আপনাকে সমাজের সিংহভাগ মানুষের রিপ্রেজেন্টেটিভ যারা, বা তাদের কাছে না পৌঁছলে আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না। এই ধরনের এখন রাজনৈতিক পালাবদল হচ্ছে, নানান ধরনের আলোচনা হচ্ছে, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা হচ্ছে, এগুলো কোনো কিছুই সম্ভব হবে না যদি না যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে সুবোধ তৈরি করা যাবে, শিক্ষা তৈরি করা যাবে। এটা করতে পারবেন তখন যখন আপনি লিটারেচার মানুষের কাছে পৌঁছাইতে পারবেন, যখন আপনি মিডিয়া মানুষের কাছে পৌঁছতে পারবেন, যখন আপনি সিনেমা মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। কিন্তু আমরা এমন ল্যাঙ্গুয়েজে সিনেমা বানাবো, এমন ল্যাঙ্গুয়েজ লিটারেচার তৈরি করবো, এমন ভাষায় মিডিয়াতে কথা বলবো যেটা সাধারণ মানুষ কানেক্টই করতে পারে না, অথচ আমরা বলি যে আমরা দেশ এবং জাতি উদ্ধার করছি লিটারেচার দিয়ে, সিনেমা দিয়ে। সো আমার কাছে মনে হয় যে আমার ক্রাফটিংয়ের ক্ষেত্রে আমি যেটা করার চেষ্টা করি, আমি এই সাধারণ মানুষের সঙ্গে আমার সংযোগটা স্থাপন করার চেষ্টা করি। কখনো কখনো আমি তাদের জায়গায় নেমে যাই, কখনো কখনো আমি তাদেরকে আমার জায়গার সঙ্গে কানেক্ট করি। সো দ্যাট ইজ মাই পয়েন্ট অফ ভিউ। খুব সুন্দর। আপনি তো সিনেমাও করেছেন, সিনেমার প্রসঙ্গে মনে পড়লো, সেটার অভিজ্ঞতা কেমন? সিনেমার অভিজ্ঞতা মানে ওটা অভিজ্ঞতাই, ওইটা কিন্তু খুব একটা কানেক্ট হয়েছে কিনা, ওটার কারণ আছে 35টা হলে রিলিজ হওয়ার কথা, 13টা হলে। এটা অনেক জটিলতা বাংলাদেশি সিনেমা নিয়ে। আর যেটা হচ্ছে ইট ওয়াজ নট সামথিং প্ল্যান্ড, ইভেন ইট ওয়াজ নট সাপোজ টু বি আ ফিল্ম। এটা প্রথমে আমাকে যেটা বলা হয়েছিল যে মিউজিক ভিডিওর মতো অনেকগুলো, যেটা করতে গিয়ে আস্তে আস্তে আমাকে বলা হলো যে ঠিক আছে তাহলে তুমি একটা গান আরেকটার সঙ্গে যোগ করো।
মানে এটা হচ্ছে, বাট এটা যে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, আমি সিনেমা বানাতে গেলে আমাকে কি ধরনের স্ট্রাগলের মধ্যে যাওয়া যেতে পারে, বা আমাকে কীভাবে প্রফেশনাল জিনিসগুলো ডিল করা লাগতে পারে। এখন আমি সিনেমা অনেক ভালো সিনেমা বানাবো, বা আমি বুঝতে পারবো যে আসলে ল্যাঙ্গুয়েজটা কীরকম হওয়া উচিত। ওটা একটা অভিজ্ঞতা, এবং এটা ভালো অভিজ্ঞতা ছিল আমার জন্য। আমি সত্যিকার অর্থে বলবো যে আমি সাদাত হোসেন যে খুব পড়েছি তা না, অল্প বিস্তর যা পড়েছি, মানে আমি সাদাত হোসেনের খুব ডাইহার্ট রিডার না, কিন্তু সমকালের একজন লেখকের সঙ্গে সংযোগ স্থাপন সেটা আমি করেছি। সেখান থেকে আমার একটা উপলব্ধি এই রকমের, যেটা আমি আপনার ক্রাফটিং এর সময় আশা করেছিলাম আপনি বলবেন। সাদাত অনেক বেশি কাব্যিক, অনেক বেশি কবিতা প্রবণ ভাষায়, নিজেও সে কবি, তার আপনার তো কবিতার বইও আছে বেশ কয়েকটা, কাজল চোখের, খুব রোমান্টিক। তা আমি যদি বলি যে আপনি রোমান্সকে, পোয়েট্রিকে এবং ইমোশনকে, এই তিনটাকে মিলিয়ে একটা খিচুড়ি পাকাচ্ছেন। আচ্ছা, এটা খিচুড়ি আমি পজিটিভ অর্থে বলছি, কোনো সমস্যা, আমার প্রিয় খাদ্য খিচুড়ি। কোনো সমস্যা নেই। আমি বলি আমার যেটা মনে হয় যে আমি আসলে এত বেশি ভাবি না। আচ্ছা, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। আমি হচ্ছে স্বতঃস্ফূর্ত, আমি লেখক হিসেবে অত্যন্ত স্বতঃস্ফূর্ত। যে আপনি বললেন না যে পোয়েটিক, তারপর রোম্যান্স, আমার লেখায় প্রচুর থ্রিল। আমার ধরুন বই আছে না যে প্রিয়তম অসুখ, প্রিয়তম অসুখ, সেটা মনে হয় যে এটা একটা রোমান্টিক উপন্যাস, ইটস থ্রিল, ইটস মানে এক্সট্রিম লেভেলের থ্রিলার। হ্যাঁ, তো সম্ভবত এইটার ভূমিকাতেই আপনি লিখেছিলেন যে থ্রিলার লিখতে কত না, ওটা হচ্ছে ছদ্মবেশ, যেটা ওটার নামই ওটা থ্রিলার ইজ আ সিরিজ। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে কি আমি না এত চিন্তা করি না। আমার কাছে মনে হচ্ছে যে আমি লেখালেখিকে বা এই জিনিসটাকে আমি দেখি একটা নদীর প্রবল স্রোতের মতো। আমার কাছে মনে হয় যে আমি একটা প্রবল স্রোতের মধ্যে আছি এখন, স্রোত আমার দুকুল প্লাবিত করে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো না কোনো সময় এখানে ভাটা তৈরি হতে পারে। সো আমার এই যে দুকুল প্লাবিত যে প্লাবনটা হচ্ছে, যে স্রোতটা হচ্ছে, যে জোয়ারটা হচ্ছে, এই জোয়ারে আমি আমার দুহাত ভরে আমি লিখছি, দুহাত ভরে আমি লিখছি। কারণ আমি বিশ্বাস করি যে লেখক যদি স্বতঃস্ফূর্ত না থাকে, লেখক যদি জোর করে লেখার চেষ্টা করে যে আমাকে কাফকা হইতে হবে, সে জীবনেও কাফকা হইতে পারে। অনেক লেখক আছে বাংলাদেশে লিখে বলে আমি হচ্ছে একটা কালজয়ী লেখা লিখে ফেলেছি। বেশিরভাগ লেখকের, অনেক লেখকের এই ধারণা আছে, বাট কালজয়ী লেখা আপনি প্ল্যান করে লিখতে পারবেন না। ইট হ্যাপেন্স, এটা হয়ে যাবে, ঠিক আছে? সো আমার কাছে মনে হচ্ছে লেখককে সবার আগে স্বতঃস্ফূর্ত থাকতে হবে। সে যেটা ফিল করতেছে, জোর করবে না লেখক, সে যেটা ভাবতেছে সেটাই লিখবে। আমি লেখক হিসেবে খুবই স্বতঃস্ফূর্ত। আমি আমার ভাবনার জগতে, যে আপনি বলুন যে পোয়েটিক হয়ে যাচ্ছে কিনা, কোথাও কোথাও আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার কাব্যিক ভাষাটা হচ্ছে আমাকে অনেক বেশি, না যেমন আপনার নামকরণগুলো স্মৃতিগন্ধা, খুব সুন্দর একটা কাব্যিক নাম। এরকম একাধিক উপন্যাস দেখেছি, নামকরণ থেকে শুরু করে ভাষাভঙ্গিতেও একটা, আমার হয়তো এটা আমার, আমি কি বলবো যে সাদাত হোসেন মানে স্বতঃস্ফূর্ত একজন কবি। এই যে দেখেন ভাই, যে বললেন না, আমি কিন্তু নিজেকে সেই অর্থে মানে কখনো দাবি করি না। কেন দাবি করি না? আমার কাছে মনে হয় যে আমি যদি কোনো অবিচার করে থাকি, সেটা হচ্ছে কবিতার প্রতি, মানে কবিতার প্রতি আমার কোনো আগ্রহ ওই অর্থে খুব সিরিয়াস। কিন্তু আমি ধরেন কোনো একটা বাসে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, আমার মাথায় এত সুন্দর সুন্দর লাইন চলে আসে যে আমি, এবং আমি জানি এটা কিন্তু কোথাও আলাদা করে লিখিও না, ফেসবুকে লিখি। অ্যান্ড আপনি জানেন কিনা জানি না যে এত মানুষের কাছে আমি ধরেন নিজের দেশের বাইরে গেলে দেখি যে শাড়ি পরে আসছি, আবার কবিতার লাইন লেখা, দেয়ালে দেয়ালে। ওই দিন মিটফোর্ড হসপিটালে গেলাম, দেখলাম মিটফোর্ড হসপিটালের দেয়ালে আমার বিশাল কবিতা লেখা, আমাকে হারাতে দিলে। আমিও কিন্তু প্রস্তুতি নিয়ে আসছি যে আপনার কবিতা একটা বা দুটো পড়ব, সেটা ঠিক আছে, যদি মানে না শিওর না, আমি বলছি আমি স্বয়ং উৎসাহ দেয়। আমি কিন্তু কবিতার প্রতি খুবই অবিচার করেছি, এবং আমি কবিতাকে কোনো মানে সেই অর্থে কোনো সময় দিই না। আমি কবিতা কি রয়েছে, ওই যে ধরেন ফেসবুকে প্রতিটা উপন্যাসের শুরুতেই 2 লাইন 4 লাইনের কবিতা কিন্তু আছে। হ্যাঁ, ওই যে বললাম যে আমার কাছে তখন, এটা আমি বলি আপনাকে, আমি যেটা বললাম না যে আমার আসলে যেই জিনিসটা করতে ভালো লাগে আমি ওই জিনিসটাই করি, সেটা আমার ভিতর থেকে আসতে হয়। সো আমি যে ধরেন অনেক প্ল্যান করে, অনেক ভেবেচিন্তে অনেক কিছু করি, লিখি বা এরকম না। আমার আনন্দ নিয়ে আমি কাজটা করতে চাই, আমার যেটা আনন্দ দেয় সেটাই আমি করার চেষ্টা করি। এটা হচ্ছে ব্যাপার। সো কবিতার প্রতি আমার মনে হয় আমি ইনজাস্টিস করেছি, বাট কবিতা আমাকে অনেক কিছু দিয়েছে, মানে কবিতা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। ইভেন আমি আমার প্রথম কবিতার মধ্যে লিখছি যে এগুলো কবিতা না, এগুলো অকবিতা। আমি এইভাবে, এটা আমি জানি না কারো দুঃসাহস হবে কিনা এটা বলার মতো, আমি বলছি যে এটা কবিতা না, এটা অকবিতা। আমি এটা কবিতা ভাবি না। আপনার কবিতা নিয়ে সৈয়দ মঞ্জুরুল ইসলামের মতো মানুষ কিন্তু প্রশংসা করেছে। হ্যাঁ, ওইটা আমি বললাম যে দেখেন, তার মানে কি আমার ব্যাপারটা হচ্ছে এটা যে আমি নিজে ব্যাপারগুলোকে, আমি চাই যে মানুষ বলুক, আমি নিজেকে আমি শ্রেষ্ঠ দাবি করতে চাই না। আমি চাই যে মানুষ বলুক, এটা মানুষ বলবে। কারণ এই যে বললাম যে আমি যদি বলি যে আমি কালজয়ী লেখা লিখে ফেলছি, তাহলে তো এটা হবে না। এটা মানুষকে বলতে হবে, সময়কে বলতে হবে। সো মানুষ কি বলতেছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে সময় কি বলবে। এবং আমাকে অনেকে বলেন না যে সে অনেক বেশি আপনার কি বলে এটাকে, ওভার রেটেড, এটা বলে আমাকে অনেকেই। হ্যাঁ, বাট আই ডু বিলিভ আই এম দ্য মোস্ট আন্ডাররেটেড রাইটার ইন বাংলা লিটারেচার। আমি এটা বলতে চাই, আমি এটা বিশ্বাসও করি। আমি একটা জিনিস এটা
মানে বলতে চাই, এটা অনেক ক্ষেত্রে আমাকেও এই অভিযোগ শুনতে হয় যে কেন এত বেশি লিখি, আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই শুনতে হয়েছে। তো আসলে আমার কাছে মনে হয় যে একজন লেখক, বিশেষ করে আপনার মতো যিনি স্বতঃস্ফূর্তভাবে লিখতে পারেন, যার ভেতর থেকে লেখাটা আসে, সে তো গড়ে দিনে 2-3 পাতা লিখতে পারার কথা। সেটা যদি হয় তাহলে বছরে 700-1000 পৃষ্ঠা লেখা তো এটার জন্য খুব যে ঘামাতে হবে তাও কিন্তু নয়, এটা হয়ে যায়, এটা হয়ে যায়। এই জার্নিটা সম্পর্কে আমার একটু ধারণা আছে। সাদাত, আমরা মানে একটা সময়ের কাঠামোতে থাকি, আপনি নিজেও নির্মাতা জানেন, নাহলে কথা বলতে খুবই ভালো লাগছিল। আপনি অনুমতি দিলে আপনার একটা কবিতা পড়ে আমরা অনুষ্ঠান। ইটস অ্যান অনার যে মুমুর রহমান আমার লেখা কবিতা পড়বে। ইটস অ্যান অনার ফর মি। ধন্যবাদ সাদাত। শুধু দর্শক, পড়ছি সাদাত হোসেনের লেখা কবিতা এই ট্রেন ফিরে আসবার নয়। এখানে একটু বলে নেই, সচরাচর সাদাত হোসেন কবিতার শিরোনাম দেওয়ার ব্যাপারে ভীষণ কৃপণ। তা এই কবিতাটার শিরোনাম আছে, এটা তার নির্বাচিত কবিতা থেকে নেয়া। আজ আমি তোমার জন্য লিখছি, মাঝ রাস্তায় ল্যাম্পপোস্টের অদ্ভুত হলুদ আলোর নিচে দাঁড়িয়ে আমি লিখলাম, চলে যাওয়া যেখানে অনিবার্য সেখানে মানুষ কি রেখে যায়। তুমি বললে ছায়া ও মায়া। দূরে ট্রেনের হুইসেল, ট্রেন চলে আসছে, আমাকে তার আগেই পৌঁছে যেতে হবে প্ল্যাটফর্মে দ্রুত। তারপর টুপ করে উঠে যেতে হবে, চলে যেতে হবে স্টেশন ছাড়িয়ে অন্য কোথাও। আমি তাই মাঝ রাস্তায় দাঁড়িয়েই লিখছি, তোমার জন্য মায়া রেখে ছায়া নিয়ে চলে যাচ্ছি দূরে। ল্যাম্পপোস্টের হলুদ আলোর নিচে আমার ছায়া তখন কাঁপছে, আর তুমি বলছো ও কম্পন নয়, কান্না। কান্না কেন? কারণ মায়াবিহীন ছায়া জানে কতটা মৃত আর মিথ্যে সে। কিন্তু তুমি? আমি চমকে তাকালাম, কোথাও তুমি নেই, অথচ তোমার ছায়া রয়ে গেছে মায়া হয়ে। সেই প্রথম আমার মনে হলো এই শহরে কত কত ছায়া, অথচ তার সকলই অদৃশ্য আমার কাছে। কিন্তু এই তুমি কি স্পষ্ট। আমি চলে যেতে গিয়ে তাই ছায়া বুকে পুষে রাখি মায়ার কাছে, কারণ আমি জানি এই ট্রেন ফিরে আসবার নয়। আমার পড়তে পড়তে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা একটু মনে পড়ছিল, আর ট্রেন আপনার খুব প্রিয় অনুষঙ্গ, ওইটা আমি জানি। তো সাদাত, আপনাকে আমি ধন্যবাদ বা কৃতজ্ঞতা দেব না, এই কারণে দেব না যে আমি মনে করি যে বেঙ্গল বুকস টিভিএস যে আড্ডার আয়োজন করেছে, সাহিত্য আড্ডা, এইখানে আপনি এসেছেন, এটা আমাদের একটা দাবি চাওয়া ছিল, এবং আপনি অনার্ড ভাই, আপনি আমাকে ইনভাইট করেছেন, এটা আমার জন্য সম্মানের। অনেক ধন্যবাদ, এবং টিভিএসকে ধন্যবাদ, বেঙ্গল বুকসকে ধন্যবাদ যে দারুণ একটা আয়োজন করার জন্য। শুধু দর্শক, আপনারা দেখছিলেন এই সময়ের জনপ্রিয়তম লেখক কবি সাদাত হোসাইনের সঙ্গে বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিড আড্ডার অনুষ্ঠানটি। শুধু দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এই সময়ের জনপ্রিয়তম কথাশিল্পী কবি সাদাত হোসাইনের সঙ্গে। তার সঙ্গে এই দীর্ঘ আড্ডা আমাদের ভালো লাগছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে। নিশ্চয়ই আশা করি আগামীতে বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিড টকের পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।